This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতে হাজার পাঁচেক টাকা গুনে দিলেই কেল্লা ফতে বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ এখন জলভাব। বিভিন্ন ফিকি সেটাই জানাবেন আমাদের প্রতিনিধি মহাদেব কুন্ডু। চলে যাব মহাদেবের কাছে। মহাদেব, কিভাবে মৌরশিপাট্টা এই যে যারা প্রবেশ করছে তাদের কি তথ্য উঠে আসছে? একরকম ভারতে প্রবেশ করতে গেলে দুই দফায় মূলত দালালের প্রয়োজন। এই প্রথম দফা হচ্ছে ভারতবর্ষে তাকে প্রবেশ করতে গেলে মাত্র 5 থেকে 10 হাজার টাকা দিলে দালাল রয়েছে যারা সীমান্তের ওপার থেকে তাদেরকে নিরাপদে নিয়ে আসবেন এবং নিরাপদে নিয়ে এসে তারা সীমান্তে পারে বা কোনো একটি জায়গায় তারা বাড়িতে রাখবেন এবং নিরাপদ বুঝলে তারপর সেখান থেকে তাদেরকে অন্যত্র পাঠাবেন। কিন্তু এরপর যেটা প্রয়োজন হচ্ছে দালাল, সেটা হচ্ছে নাগরিকত্বের জন্য, অর্থাৎ ভোটার কার্ড বা সশস্ত্র পরিচয়পত্র অথবা আধার কার্ড। এই পরিচয়পত্রের জন্য আবারও দালাল ধরতে হবে, তাহলেই কিন্তু নাগরিকত্ব মিলে যাবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। যেমনটা বলা হচ্ছে, আবার এই নাগরিকত্ব নিতে গিয়েও ধর্ম পরিবর্তন করা হচ্ছে, তার নাম পরিবর্তন করা হচ্ছে। সে হয়তো অন্য ধর্মের বাংলাদেশে রয়েছেন, কিন্তু এই দেশে আসার পর তার নাম অন্য একজনকে বাবা বলতে হচ্ছে, অর্থাৎ সেই যিনি বাবা বলতে রাজি হচ্ছেন তাকে টাকা দিয়ে বাবা বলতে রাজি করা হচ্ছে। 5,000 টাকার বিনিময়ে কিন্তু এভাবে এই দেশের নাগরিকত্ব পাওয়া যাচ্ছে। গত এক বছরে 190 জন অনুপ্রবেশকারী এবং দালালকে গ্রেফতার করেছে নদিয়ার রানাঘাট জেলা পুলিশ। ভাবতে পারছেন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকা দিয়ে কি হারে অনুপ্রবেশ ঘটছে। ওপারে অশান্তি, এপারে জঙ্গি সন্দেহে ধরপাকড়। এই আবহে রাজ্যের পুলিশ প্রশাসনের কি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনুপ্রবেশ সমস্যা? শুধুমাত্র মালদা বা মুর্শিদাবাদই নয়, নদিয়ার সীমান্তবর্তী এলাকা হয়ে উঠেছে অনুপ্রবেশের সেফ প্যাসেজ। 5 থেকে 10 হাজার টাকা দালালকে দিতে পারলেই বেআইনিভাবে নজরদারি এড়িয়ে ভারতে ঢুকে পড়া যায়। নদিয়ার হাঁসখালি, করিমপুর, কৃষ্ণগঞ্জের মতো সীমান্তবর্তী কাঁটাতারহীন এলাকা দিয়ে দেদার অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। পরিসংখ্যান বলছে গত এক বছরে 190 জন অনুপ্রবেশকারী ও দালালকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, 5 বছরে প্রায় লক্ষাধিক বাংলাদেশি বেআইনিভাবে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। সামনে একটা বিশাল আতঙ্ক, কারণ হচ্ছে যে বাংলাদেশে এই উদ্ভট পরিস্থিতিতে সেখানকার জেল থেকে প্রচুর উগ্রপন্থী ছেড়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষকে টার্গেট করে তারা নাশকতা করবে না তার কোনো গ্যারান্টি নেই। ভারতে এসে প্রয়োজনে ধর্ম পরিবর্তন করে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। অভিযোগ, পরিচয় বদলে টাকার বিনিময়ে ভুয়ো ভারতীয় নথি তৈরি করছেন। আধার, ভোটার কার্ড বানিয়ে জমিও কিনে ফেলছেন অনুপ্রবেশকারীরা। স্থানীয়দের অভিযোগ, নেতাদের মদতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পরিচয়পত্র বানিয়ে ফেলছেন। জমি কিনছে আপনার আধার কার্ড, আই কার্ড যখনই হচ্ছে তখন তো আপনার অটোমেটিক কোর্টে সাবমিট করলে পরেই আপনার রেজিস্ট্রি হচ্ছে। এখানকার লোক হয়েও আমরা এখানকার যে তিমিরে সেই তিমিরেই রয়েছি। যারা এই সমস্ত কাজ করবে তাদের হচ্ছে সব হাই ব্যাপার ট্যাপার হয়ে রয়েছে। একের পর এক জঙ্গি ধরা পড়ায় অনুপ্রবেশ ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক চর্চা। অনুপ্রবেশের জন্য তৃণমূল সরাসরি বিএসএফকে দায়ী করছে, পাল্টা বিজেপি অনুপ্রবেশের জন্য তৃণমূল সরকারকেই দুষছে। বিভিন্নভাবে ভোট বাড়ানোর জন্য যারা এদেশকে দখল করছে, এদেশের জনসংখ্যা ধর্মীয় বাতাবরণ পরিবর্তন করে দিচ্ছে, তাদের ভোটার বানিয়ে দিচ্ছে, আধার বানিয়ে দিচ্ছে। এই তৃণমূলের এই নোংরা রাজনীতির জন্য বাংলা একদম শেষের দিকে যেতে চলেছে। আতঙ্কে রয়েছেন সীমান্তের বাসিন্দারা, কারণ বাংলাদেশের অশান্ত পরিস্থিতি অনুপ্রবেশের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। গত 1.5 মাসে নদিয়া সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 52 জন গ্রেফতার হয়েছে। নদিয়া থেকে মহাদেব কুন্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা এমনি কি আর আতঙ্কে আছেন? দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ধৃত জঙ্গির সঙ্গে মিলেছে পাক যোগ। এই ধৃত যাবে তার কি ছক ছিল জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কাছে। সিজার, কি ছক ছিল এই জাবেদের? দেখো, প্রাথমিকভাবে জানা যাচ্ছে জাভেদ আহমেদ মুন্সিদ সে দীর্ঘদিন ধরে কাশ্মীরের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং বিভিন্ন যে জঙ্গি সংগঠন সেটার সঙ্গে যুক্ত ছিল। কারণ প্রথম জীবনে সে লস্করে তৈবার সঙ্গে যুক্ত ছিল, পরবর্তীকালে তেহরিক-ই মুজাহিদিন নামে আরেকটি পাক ভিত্তিক একটি সংগঠনের সঙ্গে যোগ দেয় এবং সাম্প্রতিককালে সে কাশ্মীরের নিষিদ্ধ মুসলিম লীগ জম্মু কাশ্মীরের যে মাসরাত আলম গোষ্ঠী অর্থাৎ পাকপন্থী হুরিয়াত সেই অংশটা যেটা নিষিদ্ধ সেটাকেই নতুন নামে সেটা পুনর্গঠিত করার চেষ্টা করছিল। মূলত যেটা
তার বিরুদ্ধে অভিযোগ যে পাকিস্তানে সে একাধিকবার গেছে এবং পাক অধিকৃত কাশ্মীরে সেখানেকার নির্দেশে এবং সেখান থেকে অর্থ পেয়ে এই নতুন সংগঠনকে কাশ্মীরে তৈরি করে কাশ্মীরের বুকে ফের একটি আজাদ কাশ্মীরের নাম করে একটি গণ আন্দোলন তোলা, অর্থাৎ অশান্তি পাকানোর চেষ্টা, যাতে সেখানে সরকার বিপদে পড়ে সেই ধরনের ভারত বিরোধী একটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিল, মূলত অশান্তি পাকানোর জন্য। এবং সেই কারণেই তাকে পুলিশ খুঁজছিল, সেই কারণে সেখান থেকে সে চলে আসে এই ক্যানিংয়ে তার আত্মীয়র কাছে, এখানে গা ঢাকা দিয়েছিল এবং সুযোগ বুঝে সে বাংলাদেশে পালিয়ে গিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে ঢোকার পরিকল্পনা করেছিল। অর্থাৎ নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়া হয়েছিল ক্যানিংকে। পাক অধিকৃত কাশ্মীর থেকে আসতো নির্দেশ কিভাবে অপারেট করতে হবে। এদিকে দেখুন, বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি যেভাবে ভারতকে লাগাতার হুঁশিয়ারি দিচ্ছে, ভয় তো করবেই। আনসারুল্লাহ বাংলা টিমের হেড জসিমউদ্দিন রহমানের হুঁশিয়ারি শুনলে আমার আপনার সবারই রক্ত গরম হতে বাধ্য। তাদের নিশানায় ছিল চিকেন স্নেক। জেল থেকে ছাড়া পেয়ে জসিমউদ্দিন ভারত বিরোধী কাজকর্ম শুরু করে বলে জানতে পারেন গোয়েন্দারা। তাই শিলিগুড়ি করিডোরে সেনার এখন কড়া নজরদারি মোতায়েন হচ্ছে হেরন ড্রোন, নয়া প্রযুক্তির ইউএভি। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও, 7 সিস্টারকে স্বাধীনতা। সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। শুধু জঙ্গি সংগঠনই নয়, বাংলাদেশের কয়েকজন ধর্মীয় নেতাও চিকেন স্নেক দখল করে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে দখল করার কথাও বলেছেন। তাই শিলিগুড়ি করিডোরে আরও নজরদারি বাড়ানো হয়েছে। শিলিগুড়ির করিডোর সুরক্ষায় ইউএভি ড্রোন মোতায়েন সেনার, হেরন ও নয়া প্রযুক্তির ইউএভি ড্রোন ব্যবহার, হাসিমারা এবং উত্তরবঙ্গের একাধিক বায়ুসেনা ঘাঁটি ব্যবহার। সীমান্ত নজরদারিতে প্রাথমিকভাবে ব্যবহার হবে ড্রোন। ড্রোনের তোলা ছবি পাঠানো হবে বিএসএফ ও এসএসবিকে। বাংলাদেশের সীমান্তে তুরস্কের তৈরি TB2 ড্রোনের সিগন্যাল পায় ভারতীয় সেনা। প্রাথমিক উদ্দেশ্য নজরদারি হলেও প্রয়োজনে যে কোনো হামলা রোখার ক্ষমতা রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোনগুলোর। যে ড্রোনের যে ওরা যে এখন সার্ভেলেন্সটা চালাচ্ছে চিকেন নেক এরিয়াতে তো করবেই, এবং এটা ড্রোনের যে ক্যাপাবিলিটি 350 কিলোমিটার অব্দি আছে। তো এটা যদি ওরা মুর্শিদাবাদের বর্ডার লাগোয়া জায়গাও যদি করতে পারে তাহলে ভারতের জন্য খুব ভালো হবে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের এই সামরিক পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। মন্দারমণির হোটেলে আমডাঙ্গা তৃণমূল নেতার মৃত্যুতে ক্রমশই রহস্য দানা বাঁধছে। আবুল নাসারের মৃত্যুর পেছনে কি অন্য কোনো রহস্যময় নারী নাকি মামু? আর এই মামুটাই বা কে? তার সঙ্গে খুনের সম্পর্ক বা কি জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, তোমার থেকে জানতে চাইবো যে এই যে মৃত্যু ঘিরে ক্রমশই রহস্য দানা বাঁধছে, এই মামুটা কে, তার সঙ্গে সম্পর্কটাই বা কি? দেখো, পরিবারের তরফ থেকে প্রতি মুহূর্তে একটা কথা বলা হচ্ছে যে এটা খুন, কোনোভাবে আত্মহত্যা হতে পারে না। আর এর নেপথ্যে রয়েছে জমিজট। জমিজট কি করে এলো? যে এই মামু তার জন্য রয়েছে। তার কারণ এই মামু আদতে কৃষ্ণা পণ্ডিত পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে
যে তিনি প্রথমে এই আবুল নাসারকে চাপ দিয়েছিল জমি কেনার জন্য, আর বেশ কিছুদিন ধরে জমি বিক্রি করার জন্য তাকে চাপ দিয়েছিল। এবং যেদিন এই ঘটনা ঘটেছে অর্থাৎ শুক্রবারের ঠিক আগের দিন বৃহস্পতিবার, সেদিন কিন্তু কোনো এক ব্যক্তি ঘন ঘন ফোন করছিল তার স্ত্রীর দাবি অনুযায়ী, এবং সেই ফোন পেয়েই কিন্তু সে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সে বলে সেই দিন আসবে, তারপর আবুল নাসার ফোন করে বলেন না পরের দিন আসবে। অর্থাৎ এই যে সামগ্রিক ঘটনা, সেখানে যে মহিলার কথা বলা হচ্ছে সেই মহিলাকে শুধুমাত্র যে একটা চিত্রনাট্য তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল, আদতে এর নেপথ্যে রয়েছে মামু, এবং এই মামুই কিন্তু পুরোপুরি এই খুনের পেছনে রয়েছে বলে তার পরিবারের দাবি। এবং পরিবারের এটাও দাবি যে কৃষ্ণ পণ্ডিত আগে তার সঙ্গে এই আবুল নাসারের সম্পর্ক ভালো ছিল, বর্তমানে সম্পর্কের অবনতি হয়েছে, আগে ফোন করতো এখন ফোন করে না। অর্থাৎ সেই জায়গা থেকে কিন্তু তারা পুলিশকে এই বিষয়টা জানিয়েছে, আর পুলিশের তরফ থেকে কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ রমণী কিন্তু একটা অজুহাত মাত্র, সামনে রমণী, কিন্তু পেছনে যে জমি বিবাদ বা জমি জট কাজ করছে সেই তথ্যই সামনে আসছে, এবং এই গোটা বিষয়টাকে পরিবারের তরফ থেকে কিন্তু খুন বলেই দাবি করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ।